আমার একটা টেন্ডেন্সি আছে রোজকার কেজো জীবনকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়া। সবসময় প্ল্যান করে বড়সড় ট্যুর করা পসিবল হয় না, কাজেই উইকেন্ডের ছোট্ট ট্যুরগুলো আমার জন্য ভীষণ ভীষণ দামি। ঠিক এইরকম একটা রবিবারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হুগলি প্যান্ডেল বাঁশবেড়িয়া এলাকার তিনটে দারুণ সুন্দর এবং জনপ্রিয় জায়গা নিয়ে আজকের ব্লগ। আমাদের সুবিধা অনুযায়ী আমরা প্রথমে হাওড়া বর্ধমান মেইন লাইনে ব্যান্ডেল স্টেশনে নেমে চলে যাই ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল স্টেশনের সামনেই অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ভাড়া মাথা পিছু 20 টাকা। তারপর আমরা চলে গিয়েছিলাম হুগলি ইমামবাড়া, সেটাও অটোতে, এবং সেখান থেকেও ভাড়া নিয়েছিল মাথা পিছু 20 টাকা। তারপর হুগলি ইমামবাড়ার সামনে থেকে টোটো নিয়ে আমরা চলে যাই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। সেখানে আমাদের ভাড়া লেগেছিল মাথা পিছু 50 টাকা। এখানে বলে রাখি, আপনার সুবিধা অনুযায়ী অথবা আপনি যেই অঞ্চল থেকে আসতে চাইছেন সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলোকে আপনার মতো ওলটপালট করে নিতে পারেন। যেমন আপনি হংসেশ্বরী মন্দিরে সবার আগে আসতে চাইলে হাওড়া পাটুয়া মেইন লাইনে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে টোটোতে আসতে পারেন। হাই, আজকে সানডে, আর সানডেটাকে ফান্ডে বানানোর জন্য আজকে একটা ছোট্ট এই ঘন্টা দিনকে ট্যুরে বেরিয়ে পড়েছি। এই যে আমার পার্টনার্স অপু, মমি আর বাপি। প্রথম আমাদের গন্তব্য হচ্ছে ব্যান্ডেল ব্যাসিলিকা অর্থাৎ ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এমন একটা জায়গা যেখানে প্রতিটা পাথরে লুকিয়ে রয়েছে প্রায় 400 বছরের পুরনো ইতিহাস, মুঘল আক্রমণের গল্প আর কিছু অলৌকিক ঘটনা। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন খ্রিস্টান উপাসনালয় ব্যান্ডেল ব্যাসিলিকা বা ক্যাথেড্রাল অফ দ্য হোলি রোজারির সামনে। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 16শ শতাব্দীতে। 1599 খ্রিস্টাব্দ নাগাদ পর্তুগিজরা হুগলি নদীর তীরে এই চার্চটি তৈরি করেছিল, কিন্তু এর ঠিক কিছু বছর পরেই 1632 সালে পর্তুগিজদের ওপর ক্ষুব্ধ হয়ে মুঘল সম্রাট শাহজাহানের সেনাবাহিনী এই ব্যান্ডেল বন্দর আক্রমণ করে এবং পুরো চার্চটি ধ্বংস করে দেয়। গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। মুঘলরা চার্চের প্রধান পুরোহিত ফাদার জন দ্য ক্রুজ এবং আরো অনেক খ্রিস্টানকে বন্দী করে আগ্রার দরবারে নিয়ে গিয়েছিল। সেখানে তাদের হিংস্র হাতির পায়ের তলায় পিষে মারার শাস্তি দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। একটি হাতি ফাদারকে মারার বদলে উল্টে তাকে সুর দিয়ে তুলে নিজের পিঠে বসিয়ে নেয়। এই দৃশ্য দেখে সম্রাট শাহজাহান এতটাই অবাক ও প্রভাবিত হয়েছিলেন যে তিনি বন্দীদের মুক্তি তো দেনই, সাথে চার্চটি নতুন করে তৈরি করার জন্য জমি এবং অর্থ প্রদান করেছিলেন। 1607 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো নামের এক পর্তুগিজ ব্যবসায়ী এই চার্চটি পুনর্নির্মাণ করেন। মুঘল আক্রমণের সময় টিয়াগো নামের এক ভক্ত চার্চের আর লেডি অফ হ্যাপি ভয়েসের পবিত্র মূর্তিটি বাঁচাতে হুগলি নদী পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নদীতে ডুবে যান এবং মূর্তিটিও হারিয়ে যায়। কিন্তু চার্চ পুনর্নির্মাণের পর একদিন অলৌকিকভাবে স্থানীয় জেলেরা নদী থেকে সেই অক্ষত মূর্তিটি উদ্ধার করে চার্চের দরজায় এনে দিয়ে যায়। মূর্তিটি ফিরে পাওয়ার খুশিতে যখন উৎসব চলছিল, ঠিক তখনই হুগলি বন্দরে এসে পৌঁছায় ঝড়ে বিধ্বস্ত একটি পর্তুগিজ জাহাজ। জাহাজের ক্যাপ্টেন জানান, বঙ্গোপসাগরে এক ভয়াবহ ঝড়ের মুখে পড়ে তারা মাদার মেরির কাছে প্রার্থনা করেছিলেন যদি তারা বেঁচে ফেরেন তবে প্রথম যে চার্চটি দেখতে পাবেন সেখানে তারা জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। সেই মানত অনুসারে এই মাস্তুলটি চার্চে স্থাপন করা হয়। মজার বিষয় হলো পর্তুগিজ শব্দ মাস্ট্রো দে বান্দেরা, যার অর্থ ফ্ল্যাগ পোস্ট বা মাস্তুল, সেটা থেকেই কিন্তু এই অঞ্চলের নাম আস্তে আস্তে বিবর্তিত হয়ে পড়েছে ব্যান্ডেল। শুরুতে এই চার্চের দায়িত্বে ছিলেন পর্তুগিজ অগাস্টিনিয়ান সন্ন্যাসীরা,
কিন্তু 1928 খ্রিস্টাব্দ থেকে এই পবিত্র তীর্থস্থানের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বভার তুলে নেয় সেলসিয়ান্স অফ ডন বস্কো অর্থাৎ এসডিবি। এটি মূলত রোমান ক্যাথলিক আর্চ ডায়োসিস অফ ক্যালকাটার অধীনে একটি প্যারিশ চার্চ হিসেবে পরিচালিত হয়। অনেকেই হয়তো জানেন না 1988 সালে পোপ জন পল II যখন কলকাতায় এসেছিলেন তখন তিনি এই চার্চের ঐতিহাসিক গুরুত্ব দেখে এটিকে মাইনর ব্যাসিলিকা হিসেবে ঘোষণা করেন। এই অর্গানাইজেশন বা ট্রাস্টটা শুধুমাত্র চার্চের রক্ষণাবেক্ষণই করে না, বরং এর অধীনে ডন বস্কো স্কুল, সেন্ট জন স্কুল, অরফেনেজ, দুস্থ বাচ্চাদের জন্য বিভিন্ন চ্যারিটেবল প্রোগ্রামও অর্গানাইজ করা হয়। আমরা এখন সেই ওপরে মাথায় টঙে উঠব। মার বাপি ওখানে বসে রেস্ট নিচ্ছে, একটু ওরা রেস্ট নিক, তার কারণ দিল্লি তো বহুদূর, অনেক উপর অব্দি পৌঁছতে হবে, তাই জন্য খেয়েছে হ্যাঁ। ট্রাস্ট মি, এই সময় না ওই মিমটা খুব মনে পড়ছিল। মেন্টাল হেলথ বেটার করার জন্য বেড়াতে এসেছি, এসে বুঝলাম ফিজিক্যাল হেলথ আমার আরো খারাপ। আরো বুঝলাম অবিলম্বে সারা দেশে লিফট ব্যান করা উচিত। খানিকক্ষণ বিশ্রাম আর সাথে একটু ভিউয়ের মজা নেওয়া। ওই যে মাকে অল্প অল্প দেখা যাচ্ছে, পাশে বাপি বসে আছে। ছাদে দাঁড়ালে দেখা যায় চার্চের সমাধিস্থল। সারি সারি সমাধি চার্চের একদম মূল দরজার সামনে। আর চার্চের বাঁ দিকে এখানে অটো এবং টোটোর স্ট্যান্ড, যেখান থেকে অটো বা টোটোতে করে পরের গন্তব্যে খুব সহজেই চলে যাওয়া যায়। উইশওয়েল, এখানে প্রচুর মানুষ কয়েন ফেলে উইশ করেন। আইসক্রিম ব্রেক চলছে আমাদের। আরাম আরাম এই গরমে। এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে নৌকাঘাটের দিকে, আমরা ইমামবাড়া যাব আইসক্রিম খেতে খেতে। প্রচুর খানাখন্দ, সেসব পেরিয়ে আমরা স্ট্রাগল করতে করতে যাচ্ছি। হ্যাঁ, একদম এই চার্চের সাইডে আমাদের এই স্ট্রাগল ব্যান্ডেল চার্চ মনে রাখবে। ব্লগের ক্যামেরা এখন আমার হাতে, তাই আমি কথা বলছি। এই যে খানাখন্দ সুন্দর রাস্তা পেরিয়ে আমরা ঘাটের ধারে যাচ্ছি ইমামবাড়ার দিকে আইসক্রিম খেতে খেতে। বন্ধুগণ, আপনারা কি জানেন এটা কি ফল? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করাটা খুব জরুরি, অবশ্যই করবেন। আমরা খেলায় এখন থুড়ি বলবো, তার কারণ হচ্ছে এই আমরা গঙ্গার ধারের দিকে যেতে যেতেই খবর পেয়ে গেলাম মাঝি নেই, মাঝি চলে গেছে, সুতরাং আমাদের অটো ভরসা। আমরা আবার ফেরত যাচ্ছি, গঙ্গা পেরিয়ে আর যাওয়া হচ্ছে না, আমরা এখন অটো করে ইমামবাড়া যাব। দেখ মুখটা দেখা। আমাদের চারপাশেই এমন কিছু স্থাপত্য লুকিয়ে রয়েছে যা আমাদের সোজাসুজি নিয়ে যায় নবাবী আমলে। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক এমনই একটি রাজকীয় ও ঐতিহাসিক জায়গায়, হুগলি ইমামবাড়ার সামনে। আমরা ফাইনালি টোটোতেই এলাম।
ইমামবাড়ার সামনে এখন ঢুকবো। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ওই সামনে টিকিট কাউন্টার। এই জাস্ট আমরা ভেতরে ঢুকলাম। হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশাল প্রাসাদটা কিন্তু শুধু একটা ধর্মীয় স্থান নয়, এর পেছনে জড়িয়ে আছে বাংলার সব থেকে বড় দানবীরের গল্প। লন্ডনের বিগ বেনের ভাই বলা যায় এমন একটা ঘড়ি, আর উপর থেকে দেখা যায় হুগলি নদীর এক জাদুকরী দৃশ্য। প্রথমেই সবাইকে দেখাতে চাই ইমামবাড়ার বিখ্যাত হামাম, অর্থাৎ নবাবী আমলের রাজকীয় স্নানাগার। হ্যাঁ, তখনকার দিনের রাজপরিবারের সদস্য এবং বিশিষ্ট অতিথিদের স্নানের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এই হামামখানাটি কিন্তু সেই সময় উন্নত ইঞ্জিনিয়ারিং এর একটা বড় নিদর্শন। ও আচ্ছা, এটা ছিল বডি স্ক্রাবিং এরিয়া। এটা তো খুব সুন্দর, সূর্যের আলোটা বিভিন্ন কালারে আসছে। আচ্ছা, অয়েল ম্যাসাজ এরিয়া। এই হামামে একই সাথে ঠান্ডা এবং গরম জলের স্নানের আলাদা ব্যবস্থা ছিল। মাটির তলা দিয়ে তৈরি বিশেষ পাইপলাইনের মাধ্যমে সরাসরি হুগলি নদী থেকে জল এসে পৌঁছতো এই হামামে। শুধু তাই নয়, শীতকালে জল গরম করার জন্য এখানে আলাদা হিটিং সিস্টেম বা চুল্লির ব্যবস্থাও ছিল, যা সেই যুগে দাঁড়িয়ে ভাবাই যায় না। হাজী মোহাম্মদ মোহসেন 1732 সালে হুগলিতে জন্ম নেওয়া এই মহান মানুষটি তার সমস্ত ধন সম্পত্তি মানুষের কল্যাণে দান করেছিলেন। তার মৃত্যুর পর তার তৈরি করা ট্রাস্টের অর্থ দিয়ে 1841 সালে এই বর্তমান ইমামবাড়া নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 20 বছর পর এটি সম্পূর্ণ হয়। কারবালার শোকস্মৃতি বহনকারী জারি দালান শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। এই আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি, যেখানে সূর্য ঘড়ি রয়েছে। প্রেয়ার হলের ভেতরে তো আর ভিডিও করা অ্যালাউড নয়, প্রেয়ার হলের সামনে থেকে, তাই করিও নি, কাউকে দেখাতেও পারলাম না। দেখা যাক সূর্য ঘড়িতে টাইম কি দেখা যায়, আদৌ আমরা দেখতে পারি কি না। কারণ না কিছু দেখা যায় না বললে হবে না, অ্যাকচুয়ালি ওটাতে দেখা শিখতে হয়। এই যে সামনে সূর্য ঘড়ি। আমরা নৌকো করে আসবো, খুব ইচ্ছে হয়েছিল এই ঘাট দিয়ে আসতাম, কিন্তু সেটা আর হয়নি। এই সেই বিখ্যাত সূর্য ঘড়ি। কোনো এক কালে এই ফলাটা শুনেছি সোনার ছিল, তারপর পেতলের ছিল, ফাইনালি এটা এখন পাথর। যদিও সূর্য ঘড়ি দেখাটাও তো একটা শেখার ব্যাপার। আর তাছাড়া এমনিতেও ক্লাউডি ওয়েদার, কাজেই এখন আর আমরা কটা বাজে দেখতে পারবো এরকম কোনো আশা নেই। তাও অপু খুব চেষ্টায় আছে কটা বাজে দেখবে। না এটা সূর্য ঘড়ি, এটা ফ্ল্যাশ লাইট ঘড়ি না। এখান থেকে নৌকো চলছে ব্যান্ডেল চার্চ অবধি একদম। হ্যাঁ, কিন্তু আমাদের এমন কপাল, আমাদের আজকে উল্টো প্ল্যান ছিল, ব্যান্ডেল চার্চ থেকে এখানে আসার প্ল্যান ছিল বলে আমরা নৌকায় আসতে পারিনি। আর ঘন্টা ঘরে যাব। ছেলেদের আর মেয়েদের আলাদা রাস্তা, তো এই দিকের সিঁড়িটা মেয়েদের জন্য, আর ওই সাইডের সিঁড়ি রয়েছে যেটা ছেলেদের জন্য। যাই হোক, আমরা এখন উঠছি। এবার ভেতরে এটার কতদূর ক্যামেরা অ্যালাউড জানি না, উঠে তো পড়ি, তারপর দেখা যাবে। এই ঘোরানো সিঁড়ি, আমরা ওই একতলা থেকে দুতলায় উঠেই এবার আবার উঠি। এই যে এরকম কিছু দরজার সামনে রেস্ট নেওয়া যায়। আমরা রেস্ট নিয়ে আবার এগোচ্ছি। বাহ, ভেরি গুড। এই জন্যই ও আনারকলি পরে এসছে।
মেশিন ঘর, এই খুব অল্প দেখা যাচ্ছে ঘড়ির যে মেশিনারিজ তার ভেতর দিকটা। এই সেই বিখ্যাত 3 ঘন্টা, এখানে 2টো, এখানে একটা, তার মানে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওপরে। চলো বাচ্চা, এই আমরা একদম উপরে একটা টাওয়ারের, অবশ্যই যেদিক দিয়ে মেয়েরা ওঠে ওই দিকটা টাওয়ারের পুরো ভিউ ইমামবাড়ার, আর পেছনেই হুগলি নদী অর্থাৎ আমাদের গঙ্গা। এই বিস্ময়কর প্রাসাদটি তৈরি করতে সেই সময়ের হিসেবে খরচ হয়েছিল প্রায় 8.5 লক্ষ টাকা। সত্যি চোখ সার্থক। অবশেষে হংসেশ্বরী মন্দিরের সামনে, কিন্তু এখন আমাদের ব্রেক চলছে। কি হলো? ও আচ্ছা, এখন আমাদের মোমো ব্রেক। আর্লি লাঞ্চ করে বাড়ি থেকে বেরিয়েছি, এবার পেয়েছে জম্মের খিদে, শুধু আমরা একটি মোমো খাবো, তারপর মন্দিরে ঢুকবো। এই বাঁশপেড়িয়া গন্ধেশ্বরী মন্দিরের সামনে আমরা। মূল রাজবাড়ির তোরণ যদিও খুবই খারাপ অবস্থা, ভগ্নপ্রায় দশা, এবং অনেক আগে, বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, তখন এই তোরণের ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা ছিল, কিন্তু এখন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা রাজবাড়িরই বাগান প্রাঙ্গণ, যদিও প্রায় জঙ্গল এলাকা। এখানে সারি সারি দোকান বসে, এখনও রয়েছে কিছু। কেউ পুজো দিতে চাইলে এখান থেকে ডালা নেওয়া যেতে পারে। এই যে রাজবাড়ি, যদিও এখানে প্রবেশ নিষিদ্ধ, আর এই উল্টো দিকে মন্দির। রাজবাড়িতে এদিক দিয়ে ঢোকার রাস্তা রয়েছে, কিন্তু বড় বড় করে বোর্ড ঝোলানো। আর এই মায়ের মন্দিরের, মূল মন্দিরের একদম পাশেই অনন্ত বাসুদেবের মন্দির। আমরা ভেতরে যাব, আগে বাইরে থেকে এই দুর্দান্ত ভিউ একটা, সেটা একটু এনজয় করে নিই। বাংলার মন্দির মানে সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে আটচালা বা রথ শৈলীর স্থাপত্য, কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন বিদেশি কোনো স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছি। নমুনা হিসেবে দেখাতে পারি আমারই পুরনো একটা জোড়ো ভ্লগের অংশ। আর উপরে উঠে যেটা সবার আগে আমরা দেখতে পেলাম সেটা হলো আলেকজান্ডার নেভস্কি ক্যাথেড্রাল, যেটা বেসিক্যালি 19th সেঞ্চুরিতে তৈরি রাশিয়ান অর্থোডক্স একটা চার্চ। 19 শতকের রাশিয়ান অর্থোডক্স চার্চের পেঁয়াজ আকৃতির চূড়ার আর্কিটেকচারের সাথে কি অদ্ভুত মিল! কিন্তু গর্বের বিষয়, এস্তোনিয়ার সেই ক্যাথেড্রাল তৈরির প্রায় 100 বছর আগেই কোনো রকম ইউরোপীয় প্রভাব ছাড়াই বাংলার রাজা নৃসিংহদেব রায় সম্পূর্ণ দেশীয় তান্ত্রিক দর্শনে এই মন্দিরের নকশা তৈরি করেছিলেন। 1799 সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন। তবে 1802 সালে তার মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মূর্তিও একদম অনন্য। মা এখানে শিবের নাভি থেকে নির্গত একটি পদ্মের উপরে বসে আছেন। মা হংসেশ্বরী এখানে আদি শক্তির রূপ। দুপুরে মায়ের ভোগ খেতে হলে এখান থেকে সকাল 8টা থেকে 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। মায়ের মন্দির চত্বরে, মূল মন্দিরেরই পাশের দিকে এই রাধা গোবিন্দের মন্দির, অনন্ত বাসুদেবের মন্দিরের ঠিক মুখোমুখি।
অনন্ত বাসুদেবের মন্দির। এখন মন্দির খোলা, কাজেই এখান থেকেই বিগ্রহ দর্শন করা সম্ভব। আগে এই মায়ের মূল মন্দির থেকে অনন্ত বাসুদেবের মন্দিরে এই সিঁড়ি হয়ে যাওয়া যেত, কিন্তু রিসেন্ট কয়েক বছরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বাসুদেবের মন্দিরে ওঠা সাধারণের জন্য একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং দূর থেকেই দেখে মনের আশা মেটাতে হবে। আগে পুরো ওই মন্দিরটাকে গোল করে ঘোরা যেত, এখন আর পসিবল না। বাংলার টেরাকোটা শিল্পের অন্যতম সেরা নিদর্শন এই মন্দির। হংসেশ্বরী মন্দির তৈরিরও প্রায় 120 বছর আগে তৈরি হয়েছিল। 1679 সালে রাজা রামেশ্বর রায় তৈরি করান এই মন্দির। ভোগের ঘর মেইন গেটের থেকে ঢুকে ডান দিকে পড়ে, আমরা মন্দিরের পেছন দিয়ে আসলাম এই দিকে। এই যে মূল মন্দির, পেছন দিকে এখানে ভোগের ঘর। এখানেই বসে আমি এর আগে ভোগ খেয়েছি এই মন্দিরে, তো এই জায়গাটাতে বসেই খেয়েছি। আজকে তো বিকেলবেলা এসছি, সুতরাং ভোগ খাওয়ার কোনো প্রশ্ন নেই। সন্ধেবেলা চা খেয়ে আবার হংসেশ্বরী মন্দিরের সামনে থেকে টোটো করে ব্যান্ডেল স্টেশনে আসা। ভাড়া মাথা পিছু 50 টাকা, কিন্তু খানিক দরাদরি করার পর 4 জনের জন্য 150 টাকায় রফা হলো। যাই হোক, দরাদরি আর সারাদিনের ঘোরাঘুরিতে আমরা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। তোমরা পুরো ব্লগটা দেখেছো তো? তাহলে কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো। টাটা।